দাঁড়াও। কই গো, বৌমার উপহারটা দাও। এটা কি মা? এটা একটা বোরকা। যেহেতু তুমি আজকে থেকে আমাদের এই হাজি বাড়ির বউ, আর আমরা যেহেতু ধর্মীয় নিয়ম কানুন মেনে চলি, তুমি আজকে থেকে আমাদের পরিবারের সদস্য হিসেবে আমাদের নিয়ম কানুনগুলো তোমার পালন করতে হবে। তাছাড়া তোমার স্বামী একজন মাওলানা, মাওলানার বউ হিসাবে অবশ্যই আমার কথাগুলো তুমি রাখবে। আজকের পর থেকে প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যেতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি এই ঘরে থাকবে অবশ্যই পর্দার মধ্যে থাকবে। এটা আমাদের হাজি বাড়ির নিয়ম। আর হ্যাঁ, আমি শুনেছি তুমি লেখাপড়া করো, এসএসসি এইচএসসি কমপ্লিট করেছো। হাজি বাড়ির একটা নিয়ম এবং ঐতিহ্য আছে, আমরা ধর্মীয় অনুশাসন ছাড়া কোনো কিছুই করি না। আমাদের বাড়ির নারী বা কোনো মেয়েদের পড়াশোনা নিষেধ। আমি চাইবো তুমি আমার কথাগুলো অক্ষর অক্ষরে পালন করবে। কই গো, যাও বৌমাকে বরণ করো। দাঁড়ান মা, আমাকে বরণ করার আগে আমার কিছু কথা আছে। কথাগুলো তো তোমরা ঘরে গিয়েও বলতে পারো। না মা, যেহেতু আমি এই ঘরে প্রবেশ করার আগে বাবা আমাকে এতগুলো শর্ত দিয়েছে, সেহেতু আমারও কিছু শর্ত আছে। আমি আপনার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই। মা, যেহেতু ওরা এই জায়গায় কথা বলতে চাচ্ছে, কথা বলুক না। চলুন, আমি আর আপনি ঘরে যেয়ে ঘরটা গোছাই। ঠিক আছে, চলো চলুন। শুনুন, আপনার বাবা এভাবে হুট করে আমাকে পর্দা করার জন্য বলতে পারে না। যেহেতু আমি একটা শিক্ষিত মেয়ে, আমি বুঝি আমার কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না। উনি কোনো ডিসিশন আমার উপর এভাবে চাপিয়ে দিতে পারে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আব্বু তো হাজি মানুষ। আব্বুর কাছে বিভিন্ন দরকারে, বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে। তাই আব্বু আপনাকে বলেছে পর্দা করার জন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে, আব্বু তো হাজি মানুষ। আমাদের পরিবারের একটা নিয়ম রীতি আছে। আমাদের মা বোন যারাই আছে কেন, আমাদের মা বোন যারাই আছে না কেন, তার সবাই বোরকা পরে, যার কারণে আপনাকে বোরকা পরতে বলা হয়েছে। আমার বাবা যেহেতু আপনাকে একটা কথা বলেছে, আপনি বরং সেই কথাটা রাখুন, বাকি কথাগুলো আমি রাখছি। ও আচ্ছা, তার মানে আপনার বাবা যেটা বলেছে আপনিও তার সঙ্গে সম্মতি দিয়েছেন। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি জানি আমার কতটুকু পর্দা করা উচিত। আমি ঘরের মধ্যে 3 পিস পরে থাকতে পারি, যখন বাইরে যাব তখন আমি পর্দা করব, এটাই স্বাভাবিক। কিন্তু সারাটা দিন এই ভারী বোরকা এটা পরে আমি কিভাবে কাজবাজ করব একটু বলুন তো। আর তার চেয়ে বড় কথা, আমাকে পড়াশোনা করার জন্য নিষেধ করা হয়েছে। আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে এত দূর অব্দি পড়াশোনা করেছি, আর এখন আমি এটা বাদ দিয়ে দেব? এটা আমার পক্ষে পসিবল না। আমি মেডিকেলে অ্যাডমিশন দিয়েছি, যে কোনো সময় আমার রেজাল্ট আসবে, তখন। মানে আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি, আমার আব্বু যেহেতু আপনাকে বলেছেন বোরখাটা পরার জন্য, আপনি পর্দাটা করুন। আর আপনার যত দায়িত্ব আছে, আপনার পড়ালেখা থেকে শুরু করে এই সমস্ত কিছু আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি চাওয়া মাত্র আপনার সমস্ত ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার। আপনি শুধুমাত্র আমার বাবার ইচ্ছাটা পূরণ করুন। ঠিক আছে, তাই যেন হয়। এই সুরাইয়া, সুরাইয়া, আরে ও সুরাইয়া, কই গেলে তুমি? কি ব্যাপার, কি হয়েছে? তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি কি বাড়ির রীতিনীতি ভুলে গেছো? আসলে বাবা, একটা খুশির সংবাদ আছে, আর যার কারণে এত উৎসাহিত হয়ে আমি ওকে ডাকছি। খুশির সংবাদ মানে কি? আমি দাদা হব, তুমি বাবা হবে? কি ব্যাপার, আপনি আমাকে ডাকছিলেন? আরে তুমি যে মেডিকেলে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিয়েছিলে, তোমার তো চান্স পেয়েছো, তুমি ঢাকা মেডিকেল থেকে এখন ডক্টরি পড়াশোনা করতে পারবে। কি রে বাবা, এত চিৎকার করছিস কেন? মা, আমার বউ, সে ডাক্তারিতে চান্স পেয়েছে। সে খুব ভালো একটা কলেজে থেকে পড়াশোনা করতে পারবে। আই মিন, সে ডাক্তার হতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলছো এসব? তুমি কি ভুলে গেছো এই হাজি বাড়ির একটা রীতিনীতি আছে? আমরা ধর্মীয় অনুশাসন ছাড়া এক পা এগোই না। তুমি যেদিন বিয়ে করে আনলে সেদিন কি আমি তোমার বউকে বলিনি যে এই বাড়িতে কোন নারী বা মেয়েদের পড়াশোনা করা যায় না? তুমি কি ভুলে গেছো এগুলো? আর এই বিষয়টা তুমি চিৎকার করে বলছো? আব্বা, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, এত কষ্ট করে আমি পড়ালেখা শেষ করে এখন মেডিকেলে চান্স পেয়েছি, আর এখন আমি এটা পড়বো না? না, তুমি পড়বে না। বাবা, বাবা, আমার কথাটা শুন। খোকারে,
তোর বাবা চাইতে গেছে, আমি যাই ওনাকে একটু ঠান্ডা করে গিয়ে। বৌমা চলো। তার মানে আমি মেডিকেলে পড়তে পারবো না? আরে কেন পারবে না, অবশ্যই পারবে। আর তাছাড়া আমি তো তোমাকে কথা দিয়েছি, যেহেতু আমি তোমার স্বামী, তোমার সকল দায়িত্ব আমি নিয়েছি। আর তাছাড়া আমাদের ইসলাম ধর্ম বলে স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব দেখভাল সবকিছু স্বামীর। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি তো তোমার সাথে আছি। তোমার স্বপ্ন পূরণের জন্য যা যা কিছু করার লাগবে আমি করব। কিন্তু আপনার বাবা যে না করে গেল। দেখো, ওনারা হচ্ছেন আমার গুরুজন, আমার বাবা, আমার মা। সে ছোটবেলা থেকে দায়িত্ব সহকারে আমাকে মানুষ করেছেন, তাদের প্রতিও আমার একটা দায়িত্ব রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আপনি ভিতরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। ঠিক আছে, চলো। খালাম্মা, এই খালাম্মা, খালাম্মা, খালাম্মা চলে আসছি। আসসালামু আলাইকুম খালাম্মা। পায়ে ধরে সালাম করি, কোমরে ব্যথা যদিও। কেমন আছেন? এই তো খালুজান চলে আসছে। এই যে বেয়াদবটা চলে আসছে। বেয়াদবির কি করলাম? আমি তো এসে খালাকে পায়ে ধরে সালাম করলাম, আপনাকে হাতে তুলে সালাম করলাম, পায়েও হাত দিয়েছি। এখানে তো বেয়াদবির আমি বুঝে গিয়েছি। ভাইয়ের বিয়েতে ওই রকম আয়োজন করে না খাওয়ালেও এইটা যে আমাদের জুলকার ভাইয়ের ওয়াইফ, আমি তাকে ঠিকই চিনেছি, তাই না খালা? হ্যাঁ সৈকত, আমি তোর জুলকার ভাইয়ের ওয়াইফ। খালুজান, এই যে আমাকে বেয়াদব বেয়াদব বলে বলে মুখে ফেনা ছুটিয়ে ফেললেন, অথচ আপনার ঘরের বউ যে কিনা আমাকে ঠিক মতো চিনেও না, সে আমাকে তুই করে নাম ধরে ডাকছে, তার কোনো বিচার হবে না? সৈকত, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি সুরাইয়া। সুরাইয়া, ব্রাইট স্টুডেন্ট, স্মার্ট মেয়ে। খালা কি করেছো? মেয়েটাকে তো পুরো প্যাকেট বানিয়ে ফেলেছো। কলেজে তো খুবই স্মার্ট ছিল, এখন তো দেখে মনে হচ্ছে একটা পোটলা। এই বেয়াদব, কিসের প্যাকেট? এটা ধর্মীয় অনুশাসন। তুমি জানো না হাজিবারের মেয়ে এরা পর্দা করে? ও পর্দা করছে। এই শোনো, এই তুমি তোমার ভাগনাকে ভালো করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বিদায় করো এখান থেকে। অবশ্য কাপড় কম ছিল, এখন আমি যে কি কাপড় পরবো সেটাই বুঝতে পারছি না। খালুর পাঞ্জাবিগুলো তেমন হবে না, উনি দেখতে ঢোলের মতো। আর জুলকার ভাই যা পরে ওটা ওনার সাথেই মানায়, আমার সাথে যায় না। মানে এক কাপড়েই কি 4 দিন পার করে দেবো কিনা সেটা বুঝতে। সমস্যা নাই, আপনার ভাইয়া মারা যাওয়ার আগে বেশ কিছু পোশাক রেখে গেছে, আপনি ওগুলো পরতে পারেন। এটা অবশ্য ঠিক বলেছে। বড় ভাইয়া দেখতেও কিছুটা আমার মতো ছিল, খালাতো ভাই হলেও তো ভাই, আচার আচরণও আমার মতোই ছিল। ভাইয়ার পোশাক পরলে আমাকে খারাপ লাগবে না। তাই এই বাচালটাকে তাড়াতাড়ি বিদায় করো। আপনি যান, আপনি রেস্ট করেন। এই চল। বাবা, তুই জানোস না তোর খালুর মাথা গরম, এখন ওদের সাথে যাওয়ান লাগবো না, তুই আমার লগে চল। আয়। এই রোজ রোজ অশান্তি আমার আর ভালো লাগে না। সারাটা দিন আমার এভাবে থাকতে হয়। বল, গরমের মধ্যে এভাবে থাকতে কারো ভালো লাগে? কারো ভালো লাগে? তুই কিভাবে আছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর মতো একটা মডার্ন মেয়ে, কলেজে এতটা উচ্ছল ছিলি, অথচ এখানে ধরতে গেলে একেবারে প্যাকেট হয়ে আছিস। আমার মাথায় কিছু খেলছে না। হ্যাঁ সেটাই, আমার নিজেরও ভালো লাগে না মাঝে মাঝে, জানিস। কিন্তু শুধু তোর ভাইয়ার জন্য আমি এখানে একটু থাকতে পারি। এই বাড়ির প্রত্যেকটা মানুষ যেন কেমন, কেউ কারোর সাথে বাড়তি কোনো কথা বলে না। যার যেটা প্রয়োজন, প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে একটা কথাও বলবে না। আর এদিকে আমি তো মেডিকেলে চান্স পেয়েছি, এটা তো তুই জানিস। কিন্তু আমার শ্বশুর, উনি আমাকে মেডিকেল পড়তে দিবে না। তুই বল, ছোটবেলা থেকে এত কষ্ট করে আমি পড়াশোনা করছি, আর এখন যদি আমার পড়াটা বাদ দিয়ে দিতে বলে, এটা কি সম্ভব? কি বলছিস? মেডিকেলে চান্স পাওয়াটা তো সবার স্বপ্ন। আমাদের দেশের 90% স্টুডেন্টরাই চায় সবার আগে মেডিকেলে ভর্তি হবে, কিন্তু এদের মধ্যে 2 থেকে 3% মানুষ শুধুমাত্র ডাক্তারি পড়ার চান্স পায়। তুই
তুই সেই সুযোগটা পেয়েছিস, এখন তুই যদি এই সুযোগটা হাতছাড়া করিস তোর জীবনের এইমটা তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, জুলকার ভাইয়ের সাপোর্ট কেমন? ওর মন মানসিকতা অনেক ভালো। যদিও এই বিয়েতে প্রথম দিকে আমি রাজি ছিলাম না, কিন্তু দিন যত বাড়ছে ওর প্রতি মায়াটাও আমার তত বাড়ছে। অত্যন্ত ভালো মানুষ। জানিস, আজকে আমার অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর আমি শান্তিতে তোর সাথে কথা বলতে পারছি। এখানে গল্প করার মতো কেউ নেই। আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা সৈকত, তুই এখানে কেন এসেছিস? এটা হাজি সাহেবের ছেলের বউ না? পরপুরুষের সাথে কি করতে আছে? তারা তো পর্দাশীল ফ্যামিলি, পরপুরুষের সাথে থাকার তো কথা না। যাই হাজি সাহেবরে যা খবরটা দিই। কাজ তো একটা বাহানা। আসলে পুরো ব্যাপারটা তোকে বলা যায়। আমার বড় ভাই, মানে জুলকার ভাইয়ের বড় ভাই, তিনি হঠাৎ করে মারা যায়। ওই প্রথম আমি বড় ভাবিকে দেখি। মানে ভাইয়ের লাশটা যখন নিয়ে এলো সে কান্না করছিল। হঠাৎ করে কাঁদতে কাঁদতে তার হিজাবটা খুলে যায়। কিছুক্ষণের জন্য তার ফেসটা আমি দেখি, খুব মায়া হয় জানিস। এবং সেই যে তাকে দেখলাম, এরপর বহুবার এই বাড়িতে এসেছি শুধুমাত্র তাকে দেখার জন্য। তার চেহারা আমি আজ অব্দি আর দেখতে পাইনি, কিন্তু তার ওই মায়া ভরা চোখ দুটো আমি দেখেছি। কাজের কথা তো দূরের ব্যাপার, আমি শুধুমাত্র ওনাকে দেখার জন্যই আসি, কিন্তু সাহস করে কোনোদিন বলতে পারিনি আমি তাকে বিয়ে করতে চাই। কি বলছিস সেটা তুই? এই বাড়িতে যেসব অদ্ভুত নিয়ম কানুন, আর সেখানে যদি তোর এই ব্যাপারটা কেউ বুঝতে পারে তাহলে তো আর রক্ষাই নেই। কিন্তু তোর দিক থেকে তুই ঠিক আছিস। আমরা যেহেতু মডার্ন, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু ওনাদেরকে কে রাজি করাবে? দেখছেন আঙ্কেল, আপনার ছেলের বউ পরপুরুষের সাথে কি করতেছে দেখেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সব দোষ হচ্ছে ওই বদমাশটার, ওই শয়তানটার জন্য আজকে আমার বউ এখানে। তার আগে আজকে আমার ছেলে আসুক বাড়িতে, ওকে আমি সব বলতেছি। আচ্ছা, এক কাজ করো, এই তুমি যে ওদেরকে এখানে দেখেছো এটা কাউকে বলতে যাও না, ঠিক আছে? কাউকে বলবো না? না না না, কাউকে না। এক কাজ করো, এটা 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 তুমি রাখো, ঠিক আছে? চলো 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 চলো। দেখ, মডার্ন আর ব্যাকডেটেড ব্যাপার নয়। আমাদের ধর্মে কিন্তু বিধবা বিবাহ করা যায়। ইভেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রথম স্ত্রী যিনি ছিলেন তিনি বিধবা। এরকম করে উনি যতগুলো বিয়ে করেছেন, সম্ভবত 11 জন, তার মধ্যে বিবি আয়েশা ছাড়া বাকি সবাই হয় বিধবা ছিলেন অথবা মৃত সাহাবীর বা শহীদ হওয়া সাহাবীদের স্ত্রী ছিলেন। এই দিকটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার খালুজান, উনি খুব বদরাগী এবং তিনি ভাবেন তিনি যেটা বলেছেন সেটাই ঠিক, বাকি সব ভুল। এদিকটাই ফ্যাক্ট। এই যে দেখ, আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি, বাই এনি চান্স যদি ওনার কানে যায় বা উনি দেখতে পায়, তাহলে আমাদের দুজনেরই শেষ, বুঝছিস? বাবা, আমার তো ভাবতেই ভয় লাগে। চল আমরা বরং এখান থেকে উঠি, ঠিক আছে? চল চল চল। কি ব্যাপার বাবা, তুমি এই সময় এখানে? আমি বাড়িতে যাচ্ছিলাম, তোমার সাথে খুব জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা আছে মানে কি এমন জরুরি কথা? তোমার বউ পুকুর পাড়ে একটা পরপুরুষের সাথে বেলালাপনা করছে। কি বলছো বাবা তুমি এসব? না না, আমি তোমার কথায় বিশ্বাস করি না। আমি আমার বউকে খুব ভালো মতো চিনি, সে এই ধরনের কাজ কখনোই করতে পারে না। আর তুমি যে এইসব কথা বলছো তার বা কি প্রমাণ আছে? আরে তোমার খালাতো ভাই এসছে না, খালাতো ভাইয়ের সাথে তোমার বউ পুকুর ধারে বসে গল্প করছে। এই ছেলেটা দেখেছে, দেখে আমাকে গিয়ে বলেছে। আমি তারপরে ওর সাথে গিয়ে দেখি যে হ্যাঁ, ঘটনা সত্যি। ছি 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 ছি, তার মানে এতদিন ধরে আমি যে বিশ্বাস নিয়ে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই বিশ্বাসের অমর্যাদা করেছে। আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না। বুঝতে পেরেছি, সে রীতিমতো আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করছে। এই কথাগুলো যদি আশেপাশের লোকজন জানে, তাহলে আমাদের হাজি বংশের মান সম্মান কোনো কিছু থাকবে না। ভাগ্য ভালো ব্যাপারটাও দেখেছে, কিন্তু অন্য কোনো লোক দেখলে তো না না না, এই বিষয়টাকে খুব ভালো মতো দেখতে হবে। এর একটা বিহিত আমাকে করতে হবে। ঠিক আছে, চলো। এই দাঁড়া, ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, তুই কি শুরু করেছিস? তুই আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে কেন টানা হেঁচড়া করছিস? আমি কি করলাম? তুই
তুই কি করেছিস মানে? তুই রীতিমতো হাজি বাড়ির মান সম্মান নিয়ে টানা হিচড়া করছিস। তুই খুব ভালো মতো জানিস আমাদের হাজি বাড়ির একটা রীতি নেওয়াজ আছে, এই বাড়ির লোকজন কিভাবে চলাফেরা করে সেটা খুব ভালো মতো জানিস। আর তার থেকে বড় কথা হচ্ছে তুই এই বাড়িতে এসেছিস আত্মীয় হয়ে, আত্মীয়র মতো থাকবি, খাবি, এরপরে সুন্দর মতো তুই এখান থেকে চলে যাবি। তুই সেটা না করে তুই আমাদের পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস। ভাইয়া দেখো, তুমি কি বলছো না বলছো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, তুই কি আমার কথা বুঝতে পারছিস না নাকি না বোঝার ভান করছিস? তুই আমার বউকে নিয়ে পুকুর ঘাটে বসে বসে কথা বলছিস। এই সমস্ত কিছু যদি আশেপাশের মানুষজন জানতে পারে, আমার মান সম্মান, এই হাজি বাড়ির মান সম্মান কোনো কিছু কি থাকবে? ভাইয়া আমি শিওর তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। তোর কাছে যেটা নোংরামি না, সেটা আমাদের কাছে অনেক কিছু। আমাদের হাজি বাড়ির মেয়েরা কখনো বাসা থেকে বের হয় না, তার উপরে কথা হচ্ছে আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে। বাট তুই যেটা ভাবছিস সেটা তোর মতো করে চলবে না। আমাদের পরিবারের মান সম্মান যেভাবে আমরা রক্ষা করতে পারবো ঠিক সেইভাবে চলবে। আর তুই যেটা করছিস সেটা আমাদের পরিবারের মান সম্মান নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছিস। ভাইয়া তোমার ওয়াইফ সুরাইয়া আমার ক্লাসমেট ছিল, স্কুল কলেজ দুটোই আমরা একসাথে পড়েছি। হঠাৎ করে এই বাড়িতে এসে দেখি ও তোমার বউ। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না, ওর মতো স্মার্ট মডার্ন একটা মেয়ে কি করে হাজি বাড়ির বউ হলো। পরে শুনলাম পারিবারিকভাবে বিয়ে হয়েছে। ওর সাথে আমি পুকুর ঘাটে বসে কথা বলেছি, কিন্তু সেখানে কোনো নোংরামি ছিল না, কোনো অসভ্যতা ছিল না। আমি ওর সাথে অ্যাজ এ ফ্রেন্ড কথা বলেছি, দুজন ফ্রেন্ড যেভাবে কথা বলে সেভাবে। তুমি ব্যাপারটাকে কিন্তু অনেক সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। কেউ আমাকে ভুল বুঝায়নি, আমি যা বুঝতেছি সঠিক বুঝতেছি। আর বন্ধু ছিল তোমার আগে, এখন সে আমার বউ। অতএব আমার বউকে কিভাবে মেনটেন করতে হবে, সে কিভাবে চলাফেরা করবে, কার সাথে কথা বলবে, সেটা নিশ্চয়ই ডিসাইড করবো আমি, তুই না। যাই হোক, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, যা কথা বলার আমি ওর সাথে বলবো। ভাইয়া 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 সুরাইয়ার কোনো দোষ নেই। আপনি এসে গেছেন, কিন্তু আজকে আসতে আপনার এত দেরি হলো। সেটা পরের কথা, তার আগে আমাকে এটা বলো, সৈকতের সাথে তোমার কিসের সম্পর্ক? আজব তো, সৈকতের সাথে আমার কি সম্পর্ক থাকবে? ও আর আমি একই কলেজে পড়াশোনা করেছি, ও আমার ফ্রেন্ড। বন্ধুত্বের সম্পর্ক, তাই না? বন্ধুত্বের সম্পর্ক হলে বুঝি পুকুর ঘাটে বসে বসে কথা বলতে হয়? তুমি কি ভুলে গেছো যে তুমি হাজি বাড়ির বউ? হাজি বাড়ির বউ হওয়া সত্ত্বেও তুমি এই ধরনের কাজ করো কোন হিসাবে? তোমার একটাবার ভাবা উচিত ছিল হাজি বাড়ির একটা সম্মান আছে, সেই সম্মান নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার তোমার নেই। আর তার থেকে বড় কথা, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তার থেকে বড় কথা, আমি তোমাকে বিশ্বাস করতাম। সেই বিশ্বাস নিয়ে যে তুমি এত বড় ছিনিমিনি খেলবে তা আমি কখনোই ভাবতে পারিনি। শেষমেশ কিনা তুমি পুকুর ঘাটে গিয়ে এইসব নোংরামি করে বেড়ালে। আমি আপনাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, কি করে এমন কথা বলতে পারেন? তার মানে এটাই আপনার আসল চেহারা? আমি মাত্র আপনার ব্যাপারে কত বড় বড় কথা বলে এসেছি সৈকতকে, আর আপনি এখন এসে আমাকে এইসব নোংরা কথা বলছেন? আপনার মুখে একবারও বাঁধলো না এইসব বলতে? সুরাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা এতটা বেশি যে আমি তোমাকে নিয়ে সব বিষয়ে সিরিয়াস। অন্য বিষয়গুলো কোথায় যাবে সেটা দেখার বিষয় আমার না, কিন্তু তোমার ব্যাপার নিয়ে কোনো কথা হলে সেটা অবশ্যই আমি বলবো। ও, তাহলে এটাই আপনার ভালোবাসা? আপনি কি জানেন, একটা মানুষকে ভালোবাসতে গেলে তাকে বিশ্বাসও করতে হয়, আর বিশ্বাসটা হচ্ছে ভালোবাসার মূল মন্ত্র। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। যাই হোক, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। সৈকতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সৈকত আসলে আপনার বড় ভাবির জন্য এখানে আসে। আপনার বড় ভাবিকে সৈকত অনেক পছন্দ করে, আর এই জন্যই মাঝে মাঝে আসে। এসব ব্যাপারে তো আপনাদের ফ্যামিলির কারোর সঙ্গেও শেয়ার করতে পারবে না, কারণ আপনারা তো একঘেয়েমি, আপনারা তো যেটা ভাবেন সেটাই করেন। এই জন্য সব কিছু আমার সাথে শেয়ার করতেছিল। সবই ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় পুকুর ঘাটে বসে তুমি একজন পরপুরুষের সাথে এভাবে কথা বলবে। তোমার একটাবার ভাবা উচিত ছিল। আচ্ছা, আমি পুকুর ঘাটে বসবো না তো কোথায় বসবো? আপনাদের বাসায় এখানে কথা বলার মতো কোনো পরিবেশ আছে? কেউ কারোর সঙ্গে কথা বলে? আপনারা তো প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলেন না, এবং আমাকেও বলতে দেন না। এখানে বসে আমি যদি কথা বলতাম আর আপনার বাবা যদি দেখতো, তাহলে সেটা নিয়েও আমার সাথে সিন ক্রিয়েট করতো, যার জন্য বাধ্য হয়ে আমি পুকুর ঘাটে গিয়ে ওর সঙ্গে কথা বলেছি। আপনারা শুধু নিজেদেরটা দেখবেন না প্লিজ, অপর সাইডের মানুষের সুবিধা অসুবিধা এটাও দেখবেন। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে আমি বুঝতে পেরেছি। তুমি যা বলেছো একদম ঠিক কথাই বলেছো, কিন্তু আসলে ওই ব্যাপারটা আমি নিতে পারিনি। কেউ তোমাকে নিয়ে এই ধরনের কথা বললে সেটা আমার সহ্য হবে না, আর যার কারণে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করিনি। এই বাড়িতে আসার পর থেকে
আপনি সবসময় আমার পাশে ছিলেন, সবসময় আমাকে সাপোর্ট করেছেন, আর আপনি যে আমাকে ভালোবাসেন অতিরিক্ত এটাও আমি জানি। এই জন্য হয়তো বা শোনা মাত্র এই রাগের মাথায় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছেন। শুনুন, আজকে আপনার বাবা আমাদের সবাইকে নিয়ে বসবে আর আমার মেডিকেলে পড়ার ব্যাপারে ফাইনাল ডিসিশন দিবে। ঠিক আছে, বাবা যখন আমাদেরকে ডেকেছে তাহলে সেখানে বসেই আমরা সব কিছু সমাধান করব। আচ্ছা তাহলে আমি যাই, একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। খাবার দাবার সব রেডি করছো তো? হ্যাঁ মা, সব রেডি করা আছে। ভালো করছো, একটু পরেই সবাই খাবারটা দিতে হবে। উফ, কি যে গরম মা, আমি বোরকা পরে একদম থাকতে পারি না। মা, আপনারা ঘরের মধ্যে সারাক্ষণ এভাবে পর্দা করে থাকেন? বৌমা কি করব, তোমার শ্বশুর তো দেখো কিরকম মাথা গরম করে ফেলে, আর কখন না কখন বাইরে থেকে লোকজন চলে আসে, এই জন্য আমরা সারাক্ষণ পর্দার মধ্যেই থাকি। তুমি মুখ লাগাও, পর্দাটা করো। মা, এখন বাসায় কেউ নেই, কিন্তু সারাক্ষণ এভাবে পর্দা করে থাকলে তো গরমও লাগে, তাই না? আমাদেরও তো রক্তে মাংসে গড়া একটা শরীর। মা, জানেন তো, আমার না আপনাকে ভাবিকে খুব দেখতে ইচ্ছা করে, কারণ আসার পর থেকে আমি কখনো আপনাদের চেহারা দেখিনি। মা, একটু আপনার চেহারাটা দেখান না ভাবি। না না বৌমা, কি বলছো এসব? এসব সম্ভব না। তোমার শ্বশুর যদি এসে দেখে না, সর্বনাশ হয়ে যাবে। মা, এখানে তো কোনো পুরুষ মানুষ নেই, আর আমি তো আপনার চেহারা দেখতে চাচ্ছি। কেউ আসবে না মা, প্লিজ। না বৌমা। মা, হিজাবটা খোলেন না, অনেক দিন হয়েছে আপনার মুখটা দেখি না। প্লিজ মা। মাশাল্লাহ মাশাল্লাহ, মা আপনি খুব সুন্দর। জানেন তো মা, আমি জন্মের পর থেকে কখনো আমার মাকে দেখিনি, তাই আমার খুব ইচ্ছা ছিল যে আমার যেখানে বিয়ে হবে সেখানে আমার শাশুড়িকে আমি সবসময় আমার মায়ের মতো করে দেখব, কিন্তু আসার পর থেকে আপনার চেহারাটা কখনো দেখতে পাইনি। আপনি অনেক সুন্দর মা। ভাবি, আপনার চেহারাটাও দেখান না। না 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 মা, এসব কি বলতেছে? খোলো, ও তো তোমার ছোট বোনের মতো। মাশাল্লাহ ভাবি, আপনি অনেক সুন্দর। এত সুন্দর চেহারা দিয়ে কি হবে বোন? আমার তো আর দেখার মানুষ নাই। হ্যাঁ বৌমা, আমার বড় ছেলেটা 1 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে। ভাবি, প্লিজ আপনি কান্না করবেন না। আমি জানি ব্যাপারটা অনেক দুঃখজনক, কিন্তু এটাই তো বাস্তব, আর আমাদের তো এটাই মেনে নিতে হবে। দেখো, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের বাড়ির একটা রেওয়াজ আছে, ধর্মীয় অনুশাসনের মধ্যে মেয়েদের থাকতে হয়। আমাদের বাড়ির কোনো মেয়ে এই পড়াশোনা এই পর্যন্ত করেনি, আমরা করতে দেইনি। তোমার বউ যেহেতু পড়াশোনায় ভালো, পড়াশোনা করতে চেয়েছে, আমি চাচ্ছি তোমার বউর জন্য আমি একটা মহিলা আলেম রেখে দিব। উনি তাকে কোরআন তেলাওয়াত শেখাবে, যদি চায় হেফেজটা কমপ্লিট করতে পারে। কিন্তু আমি ওকে মেডিকেল কলেজে গিয়ে পড়াশোনা করবে আমি এই অনুমতি দিচ্ছি না। বাবা, আপনি আপনি সব কি বলছেন? আপনি যা বলছেন তা কিন্তু ঠিক নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন নারী পুরুষ উভয় জ্ঞান অর্জন করতে পারবে, তাদের কোনো ক্ষেত্রে বাধা নেই। আর তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন প্রত্যেক নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। আব্বা হুজুর, কোরআন হাদিস সম্বন্ধে আপনি তো আমার থেকে অনেক বেশি বোঝেন। আহা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? ও তো একটা মেয়ে মানুষ, ও ঘরে থাকবে, পর্দা করবে, স্বামী হিসেবে তোমার খেদমত করবে, শাশুড়ির খেদমত করবে, আমাদের খেদমত করবে। এটাই তো ধর্মীয় অনুশাসন, ধর্মীয় নিয়ম। ও কেন বাহিরে যাবে? বাহিরে গিয়ে কেন পড়াশোনা করবে? দেখো দেখো বাবা, তুমি কিন্তু কোনো অনুশাসন মানছো না। আব্বা হুজুর, আপনি অনুশাসনের কথা বলছেন, অথচ কোরআনের প্রথম নাজিলকৃত শব্দ হচ্ছে ইকরা, তার মানে হচ্ছে পড়ো। এখানে সমুদয় জাতির জন্য কথা বলা হয়েছে। শুধুমাত্র নারীরা পড়বে পুরুষরা পড়বে না, কিংবা পুরুষরা পড়বে নারীরা পড়বে না, এমন কিছু না। নর নারী সমুদয় জাতির জন্যই কথা বলা হয়েছে। দেখো, হাদিস কোরআন হাদিস কোরআনের জায়গায়,
কিন্তু আমার পরিবারে কি হবে না হবে সেটা সিদ্ধান্ত নিব আমি, এটা তুমি না। দেখো, তুমি কিন্তু তোমার বউয়ের পক্ষে কথা বলছো, আর বউয়ের পক্ষে কথা বলে তুমি কিন্তু তোমার বাবার মুখে মুখে তর্ক করছো, তুমি কিন্তু চরম বেয়াদব হয়ে যাচ্ছ। আব্বা, আমি কোনো বেয়াদবি কিংবা মুখে মুখে তর্ক করছি না। আপনি একটাবার চিন্তা করে দেখুন, ও যদি আমাদের অনুশাসন মেনে ও যদি ওর পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে ডাক্তার হতে পারে, এটা তো তার স্বপ্ন পূরণ হবে, সঙ্গে সঙ্গে আমাদেরও স্বপ্ন পূরণ হবে। দেখো, এই বাড়িতে আমার অনুশাসন চলবে, আমি যেটা বলেছি সেটাই আইন, এর বাইরে তোমরা কেউ যেতে পারবে না। দেখো, আমি যেভাবে অনুশাসনে যেভাবে আইন করেছি, তোমার বড় ভাইয়ের বউ এবং তোমার মা সেটা মেনে চলছে। তুমিও যদি তোমার বউকে নিয়ে এখানে থাকতে চাও, তাহলে আমার অনুশাসন আমার আইন মানতে হবে। আব্বা, তাহলে বরং আমি এক কাজ করি, ওকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাই, সেটাই ভালো হবে। কি, তুমি অন্য জায়গায় চলে যাবে মানে? এটা কি পেয়েছো? যাবে, যাও, আমি না করবো না, যাও, চলে যাও। আমি তোমাকে আমি আমি বাবা, 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 আপনার কি হলো? আচ্ছা, আমি আমি তাহলে মারা যাইনি না? আমি তো ভেবেছিলাম একটা মিনিটের জন্য বুকে যে ব্যথা, যে যন্ত্রণা শুরু হয়ে গেছিল, আমি তো ভেবেছিলাম আমি মরে গেছি। আমি আমি কিভাবে বেঁচে উঠলাম? তোমার ছোট বৌমা তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ বাবা, তোমার একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছিল, আর তাৎক্ষণিকভাবে যে প্রাথমিক চিকিৎসার দরকার ছিল সেগুলো সে জানতো, যার কারণে তুমি এখন পর্যন্ত ঠিক আছো। কিন্তু কিন্তু বৌমা তো ডাক্তার না। হ্যাঁ খালুজান, ও এখনো ডাক্তার হয়নি, ও ডাক্তারি পড়ায় অ্যাডমিশনও নেয়নি। কিন্তু যারা ডাক্তার হতে চায় তাদের কিন্তু প্রচুর পড়তে হয়। ও টেস্ট পরীক্ষার আগে থেকেই মেডিকেল ভর্তি কোচিংয়ে ভর্তি হয়েছিল। সেখানে অনেক টার্মসের পাশাপাশি কিছু ফার্স্ট এইডও শেখানো হয়, সেখান থেকে ও অ্যাপ্লাই করেছে। আপনার এই ব্যথাটার ধরন দেখেই বোঝা গিয়েছিল আপনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, এবং তীব্র যন্ত্রণা হচ্ছিল, আপনার হাত অবশ হয়ে যাচ্ছিল, হাত ব্যথা করছিল, আপনার চোয়ালের মধ্যে বুকের বাঁ পাশের ব্যথাটা চোয়ালের দিকে চলে যাচ্ছিল। তখন ও আমাকে বলল 4টা নিটোকার্ড আর 4টা অ্যাসপিরিন আনতে। একসাথে 8টা ওষুধ আপনাকে খাইয়ে দেওয়া হয়েছে। এই 8টা ওষুধ একসাথে খাইয়ে দেওয়া হলে আপনি হসপিটাল যাওয়া অবধি একটা টাইম পাবেন, তারপর ডাক্তাররা ভালো বুঝবে যে আসলে আপনার কি হয়েছে, কি করতে হবে। এই আমার একমাত্র মেয়েটা শুধু তোমার কারণ মারা গিয়েছে। তোমাকে বারবার বলেছিলাম ডাক্তার আনার জন্যে, তুমি ডাক্তার আনোনি, পুরুষ ডাক্তার বলে আনোনি। আজকে যদি একটা মহিলা ডাক্তার থাকতো, আজকে আমার মেয়েটা বেঁচে থাকতো। সেজন্য তো বলি যে বৌমাকে তুমি ডাক্তার বানানোর জন্য অনুমতি দাও। বাবা, সব কিছুর জন্য আমি দুঃখিত। আসলে সব কিছুর জন্য এখন আমার নিজেকে দায়ী মনে হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলবেন আমি ঠিক আপনার কথা মতোই চলবো। আপনার ছেলে, সে অত্যন্ত ভালো মানুষ, আমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, এই জন্য মেডিকেলে পড়ার জন্য এত জোরাজুরি করছিলাম। কিন্তু আমার কাছে তো এত সুন্দর একটা পরিবার আছে, আমি এখন থেকে সব সময় আপনার দেখাশোনা করব, মায়ের দেখাশোনা করব, ভাবির দেখাশোনা করব। আপনারা যেভাবে যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। আর কখনো ডাক্তারি পড়ার জন্য বায়না করব না। এখন থেকে আমি এই বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার চেষ্টা করব, সবসময় পর্দা করব, ঠিক বড় ভাবির মতো। হ্যাঁ বাবা, ও যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া আমি কিংবা আমার ওয়াইফ, আমরা কেউই চাই না যে আমাদের কারণে বা তার স্বপ্নের কারণে তুমি আবার অসুস্থ হয়ে পড়ো, আবার তোমার কোনো ক্ষতি হোক। আমরা চাই সবসময় এই পরিবারটা হাসি খুশি থাক, তুমি সবসময় সুস্থ থাকো, ভালো থাকো। তুমি যেই নিয়ম কানুন অনুশাসন রাখবে সেই হিসাবে আমি, আমার বউ এবং এই বাড়ির সবাই আমরা তোমার সমস্ত অনুশাসন মেনে চলবো। দেখো, আমি ভুল করেছি, আমি সত্যিই ভুল করেছি।
ধর্মীয় অনুশাসনের নামে আমি আমার পরিবারে যে আইন চালু করেছিলাম এটা সম্পূর্ণ ভুল ছিল। আজকে আমি নিজে এই অবস্থার জন্য দায়ী। আমার আমার একমাত্র মেয়েটা আমার অন্ধ গোলামির কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি সত্যি ভুল করেছি। আমি ধর্মীয় অনুশাসনের নামে অপব্যাখ্যা দিয়ে তোমাদের সারাটা জীবন কষ্ট দিয়েছি। আজকে আমার সন্তান আমার সব ভুল ভাঙিয়ে দিয়েছে। আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। ওই আসলে প্রকৃত শিক্ষিত, প্রকৃত মুমিন, প্রকৃত আলেম। ওর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি তোমাদের সবার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আর আমি কথা দিচ্ছি আমার বৌমা পড়াশোনা করবে, অবশ্যই সে মেডিকেলে পড়াশোনা করবে, যেন ভবিষ্যতে আমার মেয়ের মতো আর কোনো মেয়ে এইভাবে মারা না যায়। বৌমা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না বৌমা। তুমি অবশ্যই পড়াশোনা করবে, অবশ্যই পড়াশোনা করবে। আর বাবা, তুই বৌমাকে নিয়ে আর কোথাও যাসনি। আমি কথা দিচ্ছি ওর পড়াশোনার সব দায়িত্ব আজ থেকে আমার। বাবা, আপনি প্লিজ এখন বেশি কথা বলবেন না। আপনি যদি এখন বেশি কথা বলেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যে কোনো সময় হয়তো বা অ্যাম্বুলেন্স চলে আসবে। তারপর হসপিটালে যান, সুস্থ হন, তারপর বাকি কথা বলবেন। তবে বাবা, অ্যাম্বুলেন্স আসার আগে আমার কিছু কথা ছিল। বাবা, আমি চাচ্ছিলাম ভাবি এইভাবে একা একা আর কতদিন থাকবে। তাছাড়া ভাইয়া মারা গেছে 1 বছর তো হয়ে গেছে, তারও তো শখ আহ্লাদ আছে। তাই আমি চাচ্ছিলাম যে ভাবির একটা বিয়ে দেওয়ার জন্য। কি বলছিস বাবা? একটা বিধবা মেয়েকে কি বিয়ে করবে? আমিও বুঝতে পারছি যে ওর সারাটা জীবন পড়ে আছে, কিন্তু আমি কি করতে পারি বাবা? ওই যে তোমার পাশে চশমা পরে যে বেয়াদবটা দাঁড়িয়ে আছে, সে বিয়ে করবে। আর তুমি কি জানো বাবা, এই বেয়াদবটা কিসের জন্য আমাদের বাসায় আসে? শুধুমাত্র আমাদের ভাবিকে দেখার জন্য আসে। এই বেয়াদবটা ভাবিকে প্রচন্ড লেভেলে ভালোবাসে আর ভাবিকে বিয়েও করতে চায়। তাই বলছিলাম বাবা, ওই বেয়াদবটার সাথেই আমাদের ভাবির একটা বিয়ের বন্দোবস্ত করে দাও। কি বলছিস বাবা? আমার বৌমাকে এই বেয়াদবটা বিয়ে করবে? আমার বৌমার জীবনটা আবার নতুন করে সাজিয়ে দেবে? তাহলে তো ভালোই হয়। কিরে বেয়াদব, তুই কি আমার বৌমাটাকে বিয়ে করতে চাস? হ্যাঁ খালুজান, করব। সে কারণেই মাঝে মাঝে আপনাদের বাসায় আসি। আর এটা নিয়ে আমি পড়েওছি। আপনি এখানে ধর্মের কোনো বাধা আনতে পারবেন না, কারণ আমি যতদূর জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিধবা বিয়ে করেছেন, আর আমি তাকে খুব যত্নেই রাখবো। আমি এতদিন যা করেছি সব ভুল করেছি। আমি যেহেতু বুঝতে পেরেছি, সেহেতু এখন আর কোনো বাধা নেই। আমার এই পরিবারটা হচ্ছে আজকে থেকে একটা সুখী পরিবার, এই পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার।